আসসালামু আলাইকুম তানজিম, আমাকে আসসালামু শুনতে পাচ্ছ? আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই এবং স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর, তুমি কেমন আছো বলো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আচ্ছা, কংগ্রেচুলেশনস, দ্য ইউএসএ পৌঁছে ওকে, গেছো তুমি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, এখন আমাদের যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে তোমার আইএলটিএস এর প্রিপারেশনের উপরে ভিত্তি করে। দ্যাট মিনস তোমার ওভারঅল ব্যান্ড স্কোর কত ছিল, কোন মডিউলে কত কত ব্যান্ড স্কোর ছিল, সেগুলো তোমার কাছ থেকে শুনবো। মোট কথা হচ্ছে তোমার আইএলটিএস এর যে জার্নিটা আছে সেটা ফুললি আমার এই ভিডিওতে এক্সপ্লেন তুমি শেয়ার করার। করবা, বিকজ এই ভিডিওটা আরো অনেক মানুষ দেখবে, তারা যেন তোমার কাছ থেকে অনেক মোটিভেশন পায়। বিকজ মোটিভেশন ওয়ার্ডটা বাংলাদেশে অনেক বেশি চলে, সেই ওয়ার্ডটা ইউজ করা হলো। এখন প্রথমে তুমি তোমার পরিচয় দাও, লাইক তোমার হোম ডিস্ট্রিক্ট, তারপর স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, দেন নেক্সট কোশ্চেন আছি। ডোন্ট নিড টু বি ফর্মাল, হ্যাঁ, ফ্রেন্ডলি, যেন সবাই বুঝতে পারে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমার নাম হচ্ছে এমডি তানজিমুল ইসলাম, এন্ড ইউ ক্যান কল মি খান তানজিম। আর হচ্ছে আমার পড়াশোনা হচ্ছে এখন বর্তমানে আছি ওয়েবস্টার ইউনিভার্সিটি মিজরি ক্যাম্পাসে, যেটা হচ্ছে মেইন ক্যাম্পাস ওয়েবস্টার ইউনিভার্সিটির। সো ফার্স্টলি আমার মেজর ছিল হচ্ছে এমবিএ, নাও আই হ্যাভ চেঞ্জ মাই মেজর, নাও দিস ডেজ মাই মেজর ইজ আইটিএম, ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট। আর দেশে থাকতে হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি ঢাকা কলেজ থেকে, যেটা আসলে তখন ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তারপরে পোস্ট গ্রাজুয়েশন করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে, যেটা হচ্ছে আমাদের ঢাকা কলেজ থেকে অ্যাকচুয়ালি, তখন তো ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ 7 কলেজের আন্ডারে ছিল, মানে ওই যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তো আপাতত এতটুকুই। আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ভোলাতে, আর থাকতাম যখন ঢাকাতে ছিলাম মিরপুরে থাকতাম, এই তো আর কি। আর এখন হচ্ছে আচ্ছা, আসি ঠিক আছে। হুম মিজুরিতে, হুম। সেন্ট লুইসে, ইলিসবাইল, এটা হচ্ছে একটা স্টেটের নাম, ইলিসবাইলে আছে। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন চলে আসি সরাসরি আইএলটিএস এ। তোমার ওভারঅল ব্যান্ড স্কোর কত ছিল, আর কোন মডিউলে কত কত ছিল, যদি একটু শেয়ার করো। ওকে, অ্যাকচুয়ালি আইএলটিএস তো ব্যাপারটা হচ্ছে আমার ফার্স্ট ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 7.5। যদি আমি তার আগে এক্সাম দিয়েছিলাম, ওইটা খুব অতটা বেশি আমার এক্সপেক্টেড ব্যান্ড স্কোর ছিল না। দেন ফাইনালি সেটাতে আপনি ভালো জানেন যে আপনার সাথে বা মানে কথা বলে যে আসলে কি এক্সাম দিব কি দিব না, মানে একটা কনফিউশন ছিল। ইভেন আপনি মোটিভেশন দিচ্ছেন না দিতে পারো, এখন মোটামুটি ওভারঅল স্কোর অনেক ভালো আসতেছে, এখনই দেওয়ার টাইম, এক্সাক্ট টাইম। তো তখন হচ্ছে যে আমি পরে এক্সাম দিই, তখন 7.5 চলে আসে। তো আমার স্পিকিং এ ছিল, ইন্ডিভিজুয়ালি যদি আমি বলি, আমার স্পিকিং এ ছিল 7.5, অ্যান্ড রাইটিং এ ছিল 7, অ্যান্ড রিডিং এ অ্যাকচুয়ালি রিডিং এ আরো একটু বেশি হওয়ার কথা ছিল, 8 আসছে। আর লিসেনিং এ 7.5। ওকে, দ্যাটস গ্রেট। এখন ইন্ডিভিজুয়ালি আসলে তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে পার ডে তোমার স্টাডি টাইমটা, স্টাডি আওয়ারটা কিভাবে ডিভাইডেড করতা, মানে ডেইলি কত ঘন্টা করে পড়তা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট মডিউলের উপরে। অ্যাকচুয়ালি এটা আসলে ডিপেন্ড করে, কিরকম ডিপেন্ড করে। আমার কাছে যেটা মনে হয় কি, মানে আপনার উইকনেস গুলাকে ফার্স্টে মানে ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট। কিরকম? যেমন আমার আমি দেখতাম যে আমার রিডিং এ একটু আগে প্রবলেম ফেস করতাম যখন আমি ফার্স্ট টার্ম এক্সাম দেই। তখন হচ্ছে আমার কাছে মনে হলো, even আপনি তখন আমাকে বলছিলেন যে না তোমার আহ যে কোয়েশ্চেন্স গুলাতে তোমার কাছে মনে হয় যে যে কোয়েশ্চেন্স গুলো তোমার খুব কমপ্লেক্স, এই কোয়েশ্চেন গুলো নিয়ে তুমি যদি কাজ করো, যেমন মাল্টিপল চয়েস নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। তারপরে ট্রু ফলস নট গিভেন, ইয়েস না নট গিভেন, এগুলোর ভিতরে স্টুডেন্টরা মিক্সড আপ হয়ে যায় যে আসলে এটা কি আসলে ট্রু হবে না ফলস হবে। সো এই জিনিসগুলোতে হচ্ছে আমি তখন বেশি ফোকাস করতাম যে না, আমার এই জিনিসগুলোতে যদি আমি বেশি ফোকাস করতে পারি তাহলে হচ্ছে আমার রিডিং এ মডিউল বা আমার রিডিং এর ব্যান্ড স্কোরটা ভালো আসবে। কিছু কোয়েশ্চেন যেমন কমন থাকে, যে কোয়েশ্চেন গুলো আসেই কিন্তু রিডিং কোয়েশ্চেনে। সো এটা হচ্ছে রিডিং পার্ট। সিমিলারলি যদি আমি বলি যে রাইটিং, রাইটিং এর ক্ষেত্রে আমি অলওয়েজ চেষ্টা করতাম একটা রাইটিং টাস্ক 1, একটা রাইটিং টাস্ক 2 প্রতিদিন লেখার চেষ্টা করতাম। ইভেন লেখারও চেষ্টা করতাম। ইভেন আপনার একটা রাইটিং এর বইও আপনি তখন হচ্ছে, তখন মনে প্রবাবলি পাবলিশ করেন না, বাট আপনি তখন বলছিলেন যে এভাবে এভাবে তুমি রাইটিংটা দেখতে পারো। সো রাইটিং এর জন্য তখন আমার কাছে মনে হচ্ছে আইডিয়া জেনারেশনটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। লিখতে তো অনেকেই পারে,
বাট একটা জিনিস থাকে যে প্রপার অর্গানাইজড হইতে যে লেখাটা, বা আমার আইডিয়া জেনারেট করে যে লেখাটা, বা টপিক ওয়াইজ যে ভোকাবুলারি গুলা ইউজ করা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট থাকে রাইটিং এর ক্ষেত্রে। আর স্পিকিং এর জন্য আমি অলওয়েজ চেষ্টা করতাম যে আহ কিছু জিনিস হচ্ছে যে বলার জন্য ইংলিশ অলওয়েজ চেষ্টা করতাম বলার জন্য। আর সেকেন্ড আরেকটা ছিল যে আপনার স্পিকিং এর যে আপনার যে একটা বই আছে স্পিকিং এর ভিতরে হিউজ কোয়েশ্চেন দেওয়া আছে, ইভেন আইডিয়া জেনারেশন করার জন্য আই থিঙ্ক দিস দ্য বেস্ট বুক। কারণ স্টুডেন্টরা প্রচুর আইডিয়া জেনারেশনে প্রবলেম ফেস করে। যেমন নর্মালি যদি আমি যে কাউকে যদি আস্ক করি ডু ইউ লিসেন মিউজিক, ইয়েস আই লিসেন মিউজিক, মানে ইয়েস নাও ভেরি গুড এর ভিতরে আমাদের মোস্ট অফ দ্য অ্যান্সার গুলো থাকে। তো এই টাইমে যদি আমরা মানে কারণ আমরা কিন্তু পারি বলতে, কিন্তু আমরা কেন বলতে পারি না? কারণ আমাদের আইডিয়াটা কম, বা আমরা আসলে অর্গানাইজিং ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারি না যে আমরা আসলে কোথায় থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবো। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে আমি তখন চেষ্টা করতাম যে আইডিয়া জেনারেট করার জন্য, যে কিভাবে আইডিয়া জেনারেট করা যায়, একটা কোয়েশ্চেন্স কে কিভাবে আমি আরেকটু স্মুথলি আমি এক্সপান্ড করতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস থাকে যে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করাটা। কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা বিভিন্ন ও এই সাউন্ড গুলা করি কিসের জন্য? উই আর টেকিং মাচ টাইম টু অ্যাকচুয়ালি টু মেক দ্য নেক্সট সেন্টেন্স। সো whenever we place some linking words, so these sounds would be evaporated. তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার যেটা থাকে সেটা হচ্ছে লিসেনিং। সো লিসেনিং এর জন্য প্রতিদিন কিছু না কিছু লিসেন মানে কিছু জিনিস শোনাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার মানে পার্ট বাই পার্ট আমি মনে করি যে শেষ করাটা বেস্ট। যেমন পার্ট ওয়ান শেষ করবে, পার্ট টু শেষ করবে, পার্ট থ্রি, পার্ট ফোর, এইভাবে যদি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্ট কমপ্লিট করে, আই থিঙ্ক হি অর শি উইল গেট হিজ প্রসপেক্টিভ ব্যান্ডেজ। ওয়াও, দ্যাটস গ্রেট। অনেক ভালো লাগছে এই বিষয়ে 4টা মডিউলের কথা বলছো। এখন চলে আসছি তোমার আইএলটিএস প্রিপারেশনে। মানে ওভারঅল যতটুকু মনে আছে, তোমার সময় কত লেগেছিল? ফার্স্টলি হচ্ছে আমার মানে বেসিকটা একটু আপনার হচ্ছে প্রপার অর্গানাইজড করার জন্য একটু টাইম লাগছিল। তারপর হচ্ছে ফার্স্টে আপনি তো জানেন ফার্স্ট একবার এক্সাম দিয়েছিলাম, তারপরে সেটা হচ্ছে রেজাল্ট ভালো না আসার জন্য আবার হচ্ছে একটু প্রিপারেশন। ওভারঅল আমি তখন মনে করি যে নেক্সট যে এক্সামটা দিই এটা 1.5 মান্থে আমি প্রিপারেশন নিয়ে এক্সাম দিই। কারণ আমি মনে করি যে একটা স্টুডেন্ট যদি একবার এক্সাম দেওয়ার পরে যদি সে চিন্তা করে বা কনসিডার করে যে না আমার আমার ভিতরে পটেনশিয়ালিটি আছে বা আমি আরো ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে আমি মনে করি যে ওর বেশি সময় নেওয়াটা উচিত না। ওর যেই জিনিসগুলো ওর ভিতরে উইকনেস বা ল্যাকিং আছে এই ব্যাপারগুলোকে সর্ট আউট করে খুব ইমিডিয়েটলি এক্সাম দেওয়াটা বেস্ট। কারণ তখন যদি ওর চিন্তা করে যে না আমি আরো টাইম নিব, আমি 2-3 মাস 4 মাস পর আমি এক্সাম দিব, কারণ ইটস এ ওয়ান কাইন্ড অফ পোর্শন। ঠিক আছে, মানে এটাতে যদি কেউ চিন্তা করে যে না আমি আইএলটিএস এর একদম সবকিছু কমপ্লিট নাও আমি এখন এক্সাম দিব, এটা আসলে জীবনে পসিবল না। সো ওই প্রবলেম গুলো সর্ট আউট করে আমি মনে করি ইমিডিয়েটলি এক্সাম দেওয়াটাই বেস্ট। ওকে, দ্যাটস গ্রেট। অনেক ভালো লাগছে বিষয়টা, সুন্দর একটা সাজেশন দিয়ে। ও, ওকে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আইএলটিএস প্রিপারেশনের জন্য তুমি কি কি বই ফলো করছো যদি লিস্টে একটু শেয়ার করো। স্টুডেন্টসরা যখন এই ভিডিওটা দেখবে ডেফিনেটলি তারা অনেক ধরনের আইডিয়াস পাবে আসলে তাদের কোন কোন বই ফলো করা উচিত। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর ক্ষেত্রে আমি বলবো যে ফার্স্টলি প্রত্যেকটা আইএলটিএস স্টুডেন্টদের জন্য ক্যামব্রিজ যে বইগুলো আছে আমাদের, যে আমি যদি বলি রিকমেন্ড করি যে 7 থেকে 17 পর্যন্ত, এখন তো মনে হয় যে 18 পাবলিশড হয়েছে। তো 7 থেকে 17 পর্যন্ত তখন আমি হচ্ছে প্র্যাকটিস করে গেছিলাম। স্পেশালি আমি 17টা আমি প্র্যাকটিস করে গেছি যখন আমি এক্সাম দিই, তার মনে হয় 1-2 দিন আগে আমি হচ্ছে যে প্র্যাকটিস করছি। কারণ ওইটা ছিল মানে আমার জন্য ইটস ওয়ান কাইন্ড অফ অ্যানাদার এক্সাম। মানে পুরো একদম হচ্ছে আমি পুরো এক্সাম টাইমটা নিয়ে হচ্ছে আমি ওইভাবেই পরীক্ষাটা দিছি যেন আমার কাছে যেন ইট ক্যান বি অ্যাকচুয়ালি রিয়েল এক্সাম। আর তারপরে হচ্ছে যে আমি বলবো যে আইএলটিএস 10 এর একটা বই আছে দ্যাট ইজ ভেরি ইফেক্টিভ। তখন ওয়ান ছিল, এখন প্রবাবলি টু হ্যাজ বিন পাবলিশড। আর তারপর হচ্ছে ক্যামব্রিজ অফিসিয়াল ফলো করতে পারে প্রত্যেকটা স্টুডেন্ট। আর যদি আমি বলি যে এখন এই জিনিসগুলো শেষ করেও কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু আইএলটিএস এ এক্সাম দিতে পারে, হ্যাঁ। বাট ওর তখন হবে কি, তখন ওর ব্যান্ড স্কোর ডিমান্ডেবল ব্যান্ড স্কোর হয়তো 6 দরকার, তখন ও পাবে 5। ঠিক আছে, এরকম হতে পারে। বাট আমি বলবো যে কি, ওর যদি স্পিকিং নিয়ে যদি চিন্তা করে যে না আমার স্পিকিং আমার আইডিয়া জেনারেশন হচ্ছে না, বা আমি আসলে টপিক ওয়াইজ আমি অনেক কিছু বলতে পারতেছি না, আমার আসলে তার জন্য আসলে কি করা দরকার,
আচ্ছা। তখন আমি বলবো যে স্পিকিং এর জন্য যে আপনার জীবন আইএলটিএস এর আপনার যে একটা বই আছে স্পিকিং এ, যে অনেকগুলো হিউজ কোয়েশ্চেন বইটার ভিতরে, আমি অ্যাকচুয়ালি কাউন্ট করিনি, আমার মনে হয় যে মোর দ্যান 100 কোয়েশ্চেন্স আছে এটার ভিতরে অ্যান্সার দেওয়া আছে। তারপর হচ্ছে হ্যাঁ। যে ইভেন মজার জিনিস হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনি প্রত্যেকটা কোয়েশ্চেন ইয়ে করে দিয়েছেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। মানে স্টুডেন্টদের ভিতরে যে একটা কনফিউশন কাজ করবে যে আমার তো পার্ট 1 হয়েছে বাট আমি তো পার্ট 2 নিয়ে কি করবো, এই জিনিসটা ওদের ভিতরে থাকবে না। আমি প্রত্যেকটা মডিউল ও পার্ট বাই পার্ট দেখতে পারবে। তারপর হচ্ছে যে আর রিডিং এর জন্য যেটা থাকে কি, আমরা রিডিং এ পড়তে গেলে মোস্ট অফ দ্য টাইম ডিকশনারি একটা ভাষা নিয়ে বসে থাকি, যে ওয়ার্ড জানি না আমরা ডিকশনারি সার্চ দিই। আর তখন হয় কি, ডিকশনারি সার্চ দিলে আমরা এক্সাক্ট মিনিংটা আসে না, যেটা আসলে ওই কনটেক্সটে যে মিনিংটা বোঝাচ্ছে ওই মিনিংটা আমরা আসলে পাচ্ছি না। তখন হচ্ছে কি, আমরা আসলে তখন বুঝতে পারি না যে এই লাইনটা আসলে কি বলতে চাচ্ছে। তো আমি বলবো যে আপনার একটা এটা গ্রেট একটা ইনিশিয়েটিভ টু স্টুডেন্টস, যে আপনি একটা বই করছেন যে ক্যামব্রিজ ভোকাবুলারি। ইভেন এটার ভিতরে আপনি আরেকটা নতুন একটা ফিচার এড করছেন, যেটা হচ্ছে যে সিনোনিম দেওয়া আছে অনেকগুলা, যে এটার সিনোনিম গুলা একদম সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো এটা আসলে স্টুডেন্টরা ফলো করতে পারে যে রিডিং এর জন্য। কারণ আমি মনে করি যে প্রত্যেকটা 90% বা 70%, 80% স্টুডেন্টদের মধ্যে হচ্ছে রিডিং এর খুব প্রবলেমটা বেশি। কারণ রিডিং এর প্যাসেজ গুলো একটু বড় থাকে, কমপ্লেক্স থাকে, আর আমরা তো আসলে ওই রকম রিডারও না। আমরা আসলে কয়জন ইংলিশ নিউজ পেপার পড়ে? আমার মনে হয় যে 1% বা 5% ইংলিশ নিউজ পেপার পড়ে ডেইলি। তো তারপরে হচ্ছে এই জন্য আমরা যখন হচ্ছে প্রিপারেশন নিতে আসি তখনই আসলে আমরা রিডিং নিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করি, যে আমি অর্থ বুঝতেছি না। বা এরকমও হয় যে উপরের লাইন পড়ে গেছে, নিচের লাইনে অর্থ ভুলে গেছে, মানে নিচের লাইন পড়তে আসছে উপর লাইনে অর্থ ভুলে গেছে, যে কি জানি বলতে চাইছিল জিনিসটা এটা মনে থাকে না। বা কোশ্চেন শেষ করে আইসা যখন প্যাসেজে আসে তখন হচ্ছে কি কোশ্চেনটার অর্থটা ভুলে গেছে, যে আসলে কোশ্চেন জানি কি বলতে চাইছিল। তো এরকম যখন হচ্ছে প্রবলেমটা ফেস করে, এটার জন্য আমি মনে করি যে ও ভোকাবুলারিতে স্ট্রং করার জন্য এই বইটা ফলো করতে পারে। আর আমি তো হচ্ছে তখন তো মনে হয় আপনি রিডিং তখন না, তখন আপনি রিডিং রাইটিং এর বইটা পাবলিশ করেন নাই, বাট আপনি তখন বলছিলেন যে একটা রাইটিং এর বই পাবলিশ করবেন। Even আমি দেশে থাকা অবস্থা আপনার সবগুলো বই নিয়ে আসছিলাম আপনার ওই ইয়ে থেকে, সবগুলো বই সুন্দর। ইভেন রাইটিং এর বইটা এখন যেহেতু আছে, রাইটিং এর বইটা স্টুডেন্টরা ফলো করতে পারে। তো আমি মনে করি যে এগুলা যদি একটা স্টুডেন্ট ফলো করে আর যদি প্র্যাকটিস করে, ওভারঅল একটা জিনিস থাকে কি, আমি বই কিনে বাসায় যদি কেউ বসে থাকে, বাসায় নিয়ে যদি টেবিলের উপর রাখা দেয় তাহলে তো আর কিছু হবে না। তো এটার জন্য হচ্ছে কি, রাইট। প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করে তাহলে আমি মনে করি যে এনাফ। কারণ ক্যামব্রিজের বইগুলো প্র্যাকটিস করলো, তারপর হচ্ছে যে আমার আইএলটিএস প্র্যাকটিস করলো, অফিসিয়াল প্র্যাকটিস করলো, তারপরে ভোকাবুলারি স্ট্রং করার জন্য ক্যামব্রিজে আজীবন আইএলটিএস এর ক্যামব্রিজ ভোকাবুলারি বইটা আছে, এটা প্র্যাকটিস করতে পারি স্পিকিং এর আইডিয়া জেনারেট করার জন্য, রাইটিং এর জন্য। সো আমি মনে করি যে দিজ আর এনাফ। ওকে, দ্যাটস নাইস। এখন ইন্ডিভিজুয়াল মডিউল নিয়ে জাস্ট 2 to 3 মিনিটস করে একটু ফোকাস করবা। প্রথমত হচ্ছে লিসনিং। আমরা জানি যে হ্যাঁ। লিসনিং এ আমাদের কিছু প্রবলেম হয়। যেমন আমি তোমাদের পড়ানোর সময় কিছু শীট প্রোভাইড করতাম, স্পেলিং এর শীট, হ্যাঁ। হুম 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 তারপরে হুম। অনেক সময় অনেকেই বলে যে হচ্ছে স্পিড, যেটা আমরা ক্যামব্রিজ বই আসলে যখন প্র্যাকটিস করি বাসায়, ইউটিউব থেকে আসলে আমরা অডিও নিয়ে নিয়ে প্র্যাকটিস করি। তো এখানে একটা কনফিউশন আছে হুম যে হুম। স্পিড বেড়ে যায় কমে যায়, অনেক কমপ্লেন করে স্টুডেন্টসরা। এটা নিয়ে তোমার কি ভিউ বলবা? প্রথমে তাহলে তুমি লিস্টিংটা দিয়ে শুরু করো, জাস্ট বেশি না, 2 থেকে 3 মিনিট হলেই না। না, লিসেনিং এর জন্য আমি বলবো যে হ্যাঁ, আমিও যখন হচ্ছে প্র্যাকটিস করতাম তখন আমিও ইউটিউবে, যখন ক্যামব্রিজ শেষ করার পর ইভেন আপনারা, আমি যখন ক্লাস নিতাম, ক্লাস আপনি নিতেন তখন আপনি বলতেন যে ক্যামব্রিজই ফলো করো, শুধু ক্যামব্রিজই ফলো করো, ঠিক আছে? তখন আমি বলতাম যে স্যার এটা ছাড়াও তো আরো ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলোর অনেক কি বলে এটাকে হাই স্ট্যান্ডার্ড আমরা মনে করি, অনেকে মনে করে। তারপর হচ্ছে যে কিছু ভোকাবুলারি থাকে, যে মিনিং গুলা থাকে অনেক বেশি স্ট্রং থাকে, স্পিড অনেক বেশি থাকে। তো এগুলো আসলে একটা ওভারঅল স্টুডেন্টদের মধ্যে একটা কি বলে এটাকে কনফিউশন, বাট এটা আসলে কিছুই না। আমি মনে করি যে ক্যামব্রিজের যে লিসেনিংটা আছে একদম সেম লিসেনিং, এটা নিয়ে কোনো ডাউট নাই। এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে কোনো ডাউট রাখারই দরকার নেই। আমি বলবো যে আপনার ক্যামব্রিজ যদি শেষও হয়ে যায়, আপনি আবার ক্যামব্রিজ প্র্যাকটিস করেন, আবার ক্যামব্রিজ প্র্যাকটিস করেন। কারণ হচ্ছে আপনার কাছে যদি আপনার কাছে যদি মনে হয় যে না আমার শেষ হয়ে গেছে এখন আমি পারি সবকিছু, এটা হচ্ছে আপনার একটা ওয়ান কাইন্ড অফ কি বলে এটাকে ওভার স্মার্টনেস, যে না আমি আমার সব শেষ হয়ে গেছে আমি এখন পারি। আসলে কিছুই শেষ হয় না, আপনি আবার প্র্যাকটিস করতে পারেন।
তো ক্যামব্রিজের বাইরে আমি বলবো না যে লিসেনিং দিয়ে কোনো ফোকাস করার কোনো দরকার আছে। আর স্পেলিং এর জন্য আপনি একটা, হ্যাঁ আপনি অনেক, আমরা যখন যখন আপনি ক্লাস নিতেন তখন লিস্টই দিতেন যে এতগুলো কয়েক হাজার ওয়ার্ড থাকে যে স্পেলিং এর জন্য আমরা 1200 words। যেমন, আমার ফার্স্ট টার্মে আমার মনে আছে যখন ফার্স্ট এক্সাম দেয় আমি টমেটো বানান ভুল করছি, আমার এখনো মনে আছে। সব ওই এরকম এরকম কিছু স্পেলিং আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় ভুল করে। তো এটার জন্য বলবো যে ওই যদি ওই শীটটা, আপনি কি শীটটা এখন প্রোভাইড করেন কিনা আমি জানি না, যদি হ্যাঁ, এটা এখন থাকে। অনলাইনে ওইটা পাবলিশ করে দিয়েছি, এটা যে কেউ নিতে পারে, নো প্রবলেম। আচ্ছা তাহলে তো ভালোই, তাহলে তো ওই সময় তো এই ফেসিলিটি ছিল না, ওই সময় তো আমরা ওই যে প্রিন্ট কপি আসছে যে আপনি দিতেন একটা, এটা আবার আমরা ফটোকপি করতাম, ফটোকপি যে যার মতো করে নিয়ে যেত আর কি। তো এখন তো তাহলে এটা ওকে, ভালো যে সো কপি করতে হবে। এখন তাহলে রিডিং এ তুমি কি কি ডিফিকাল্টিস ফেস করছো, ঠিক আছে? জাস্ট আর স্টুডেন্টসদের আসলে কি কি করা উচিত রিডিং নিয়ে, জাস্ট এটা একটু ইনক্লুড করে দাও। এখন রিডিং নিয়ে আমি যেটা আসলে বলবো যে যেই স্টুডেন্টরা এক্সাম দিবে ওর আসলে ফার্স্টে থিঙ্ক করতে হবে যে ও রিডিং এ আসলে ওর ব্যান্ড স্কোরটা কত চায়। ও যদি মনে করে যে না আমার রিডিং এ 6 দরকার, তাহলে হচ্ছে ও 6 এর মতো করে হচ্ছে প্র্যাকটিস করাটা বেস্ট। হুম, যেমন সেন্টেন্স কমপ্লিশন আছে, তারপর হচ্ছে ট্রু ফলস নট গিভেন, যে যেই জিনিসগুলো ম্যাচিং হেডিং আছে, যে জিনিসগুলো কমন আর কি থাকবেই, এই জিনিসগুলো নিয়ে ওর প্র্যাকটিস করা উচিত। এখন ওর দরকার হচ্ছে 6 বা 6.5, ও তো 9 নিয়ে আসলে কাজ করার কোনো দরকার নেই আই থিঙ্ক। ঠিক আছে, রাইট। সো ও যখন 9 নিয়ে কাজ করতে যায় তখন হচ্ছে টাইমটা ওয়েস্ট হয়, ও নিজে ডিমোটিভেট হয়, তখন ওর কাছে মনে হয় যে না আইএলটিএস আমার দ্বারা পসিবল না, বা রিডিং রিডিং ইজ আ কমপ্লেক্স মডিউল টু মি। সো এটার জন্য আমি বলবো যে ওর ব্যান্ড স্কোর অনুযায়ী প্র্যাকটিস করাটা বেস্ট। ঠিক আছে, ওর ব্যান্ড স্কোর, আর এটা আসলে কি আমার কাছে মনে হয় স্যার এটা স্টেপ বাই স্টেপ নিজের প্রোগ্রেসটা হয়। মানে কেউ চাইলে হচ্ছে যে একসাথে হচ্ছে ব্যান্ড 9-এ যে সে টাচ করতে পারবে না, সে ফার্স্টে 6 বা 6.5, তারপরে 7, 7.5, এই মানে আস্তে আস্তে করে তার মানে প্রোগ্রেসটা আসবে। তো এটার জন্য অবভিয়াসলি টেক টাইম। এই তো আমার কাছে এটাই মনে ওকে, হয়। দ্যাটস গুড ওয়ান। ওকে, সো এক্সাম ডেতে অনেকেই উইক হয়ে যায়, নার্ভাস হয়ে যায়, ঠিক আছে? তোমার এক্সাম ডে এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এক্সামের এক্সপিরিয়েন্স তো, যদি আমি দুইটা এক্সাম দিছি, সো ফার্স্ট এক্সামের একটা আমার ব্যাড একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা যদি আমি শেয়ার করি সেটা হচ্ছে কি, আহ, আমরা তো ফার্স্ট টার্মে যখন স্টুডেন্টরা থাকে ওরা আসলে জানেন না যে আমাদের এখানে টাইম দেওয়া থাকে 11টা 45, 12টার ভিতরে ওই জায়গায় ইন করা। তো আসলে এক্সাম হয় 1টার দিকে, স্টুডেন্ট ওই জায়গায় যা বসে থাকে। তো বসে থাকতে 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 ভিতরে ওদের ভিতরে একটা মানে বিরক্তি চলে আসে যে এতক্ষণ ধরে বসে আছে। তো ওই দিন হচ্ছে কি আমি অনেক বেশি পানি খেয়েছিলাম বসে বসে টেনশনে। তো একটা মডিউল দেওয়ার পরে তারপর হচ্ছে আমার ওয়াশরুমে যাওয়া লাগছে। তো ওয়াশরুমে যাওয়ার সময় হচ্ছে যে ওই সেকেন্ড টাইমটা তো রিডিং থাকে, তো তো আমার আসতে যাইতে আমি দেখছি যে আমার প্রায় অলমোস্ট 5 মিনিট শেষ। কারণ হচ্ছে একবার ক্লক আউট করে যাওয়া লাগে, আবার যখন ইন করতে হয় তখন আবার পাসপোর্ট দিয়ে ক্লক ইন করে দেন হচ্ছে আবার এক্সাম দিতে বসতে হয়। তো এটার জন্য এই একটা জিনিস, এটা স্টুডেন্ট আমি মনে করি যে পানি খেলে খুব কম পানি খাওয়া উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে কি, 12টা 45 আর 12:30 থেকে 12টা 45 আমি মনে করি যে এনাফ, মানে ওই জায়গায় রিচ করা। এত আর্লি ওই জায়গায় যে বসে থাকার কোনো প্রশ্নই আসে না, এটাতে স্টুডেন্ট অনেক বেশি নার্ভাস হয়ে যায়। আর একটা হচ্ছে যে কনফিডেন্স থাকতে হবে 100%, মানে ওর প্রত্যেকটা স্টুডেন্ট এরকম কনফিডেন্স থাকতে হবে যে আই নো এভরিথিং। কারণ আমি ক্যামব্রিজে আমি যত বেশি প্র্যাকটিস করে আসছি, আমার ভিতরে আর এরকম কোনো কিছু নেই, আমি ক্যামব্রিজের সমস্ত বইগুলো প্র্যাকটিস করে আসছি। আমার যে আমার ভিতরে যে উইকনেস গুলো ছিল, উইকনেস গুলো আমি কাভার করে আসছি। সো আমি ইনশাল্লাহ আমি আমার ব্যান্ডেজ স্কোরিং খান দিয়ে নিয়ে যেতে পারবো আর কি। আর একটা জিনিস থাকে এক্সামের সময় সাইডে তাকানো টাকানো, এই জিনিসগুলো আসলে না করে নিজের প্রতি নিজের কনফিডেন্স নিয়ে কনসেন্ট্রেশন দিয়ে এক্সাম দেওয়াটাই বেস্ট। আমি এটাই মনে করি আসলে। দ্যাটস গ্রেট। সো অনেক ধন্যবাদ তানজিম, তোমার মূল্যবান সময় দিয়েছো না, জাস্ট একটা ভিডিও তৈরি করার জন্য। মূল্যবান না, মূল্যবান সময় না, আপনি চাইছেন, আপনি বলছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড। ওকে।